বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান মুভি জয় গণেশা মুভিটিকে। মুভির শুরুতেই আমরা নারায়ণের নামে একটা ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা পার্বতী নামক একজন লয়ারের কাছে দেখা করতে আসে। পার্বতী তখন নারায়ণকে বলে, আপনার ছেলের কেসে আমাদের অনেক সমস্যা হচ্ছে, কারণ সে যখন কাজে যাচ্ছিল তার ব্যাগে ড্রাগস ছিল, যাকে পুলিশ স্মাগলিং এর অপরাধে হাতে নাতে ধরেছে, যার জন্য পুলিশ আপনার ছেলেকে বেল না দেওয়ার জন্য বলছে। যার জবাবে নারায়ণ তাকে বলেছিল, আমার ছেলে এরকম কাজ করতে পারে না, সে তো কলেজে পড়াশোনার সাথে সাথে ফুড ডেলিভারিও কাজ করে, যাতে কিনা আমাদের ঘর চলতে পারে। আর সে তো জানতো না তার ব্যাগে ড্রাগস কারা রেখেছিল, শুধুমাত্র আপনি একাই আছেন যে আমার ছেলেকে বাইরে বের করতে পারবে। তখন পার্বতী নারায়ণের সাহস জাগাতে লাগলো, খুব শীঘ্রই আমি এবং আমার টিমেরা তোমার ছেলেকে জেল থেকে বার করে নেব, আমরা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপর রাত্রিবেলা পার্বতীর কাছে জয় গণেশ নামক একজনের মেল আসে, যেখানে সেই ছেলেটির কেসের ডিটেলস ছিল, যে ছেলেটির ব্যাগে কি করে ড্রাগস এসেছিল এবং কে রেখেছিল এবং কেই বা তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এরপর পার্বতী তার পুরো টিমকে ডেকে এগুলো বলতে লাগলো যে আমার কাছে এক অচেনা নাম্বার থেকে মেল এসেছে, যে কিনা সেই ছেলেটাকে বাঁচানোর জন্য কিছু এভিডেন্স পাঠিয়েছিল। এখানে পার্বতীর একজন টিম মেম্বার সেই মেলটি কে পাঠিয়েছে সেটা জিজ্ঞাসা করতে লাগলো। তখন পার্বতী তাকে জানায় তার ব্যাপারে সে নিজেই জানতো না, এই এভিডেন্সের দ্বারা আমরা সেই ছেলেটিকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এরপর বাড়ি ফেরার পর পার্বতী সাইবারে কাজ করে তার এক বন্ধু মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে তার ব্যাপারে তদন্ত করতে বলে। অন্যদিকে আমাদের গণেশ নামক একজনকে দেখানো হয়েছে, যে কিনা কোনো এক কোম্পানিতে গ্রাফিকের ডিজাইনের কাজ করে এবং সবার থেকে লুকিয়ে সে হ্যাকিংও করতো। গণেশের অনেক আগে একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে তার দুটো পাই ভেঙে গিয়েছিল, এই কারণে সে আর চলতে পারে না, সব জায়গায় শুধু হুইল চেয়ারে যাওয়া আসা করতো। এরপর সকাল হওয়ার পর গণেশ তার বাবার বাইকের গ্যারেজে গিয়ে পৌঁছায়, সেখানে কারোর এক গাড়ির দ্বারা সে অফিসে পৌঁছায়। সেখানে তার রিসেপশনিস্ট সেই কোম্পানিতে আসা একজন নতুন মেম্বারের সাথে দেখা করায়, যার সাথে দেখা করার পর সে সেখান থেকে চলে যেতে লাগলো। মেয়েটি গণেশের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কিভাবে হলো, যার জবাবে সে গণেশের কলেজে হওয়া অ্যাক্সিডেন্টের কথা বলে। এদের দুজনের কথা তখন সেখানে গণেশ শুনে নেয় আর সেখান থেকে সে চলে যেতে লাগলো, কারণ গণেশের এটা ভালো লাগতো না যে কেউ তার উপর দয়া দেখাক। গণেশের কাছে তখন কোম্পানির ডাইরেক্টর আসে, যে কিনা তাকে এমএলএ এর একটা পোস্টার বানাতে বলে এবং তাকে সেখানে লিখতে বলে এমএলএ একটা বাজে কাজ করেছে এবং তার মুখে কালো দাগ বসিয়ে দেয়, যার ফলে গণেশ তার কাছে এমএলএ এর এমন পোস্টার বানানোর কারণ জানতে চাইলো। তখন ডাইরেক্টর তাকে জানায়, আমি এমএলএ এর কাছ থেকে 20 লাখ টাকা চেয়েছিলাম, যদি সে আমাকে টাকা দিতে না রাজি হয় তাহলে এই পোস্টার আমি বাইরে বোর্ডিং এ লাগিয়ে দেবো। একথা শোনার পর গণেশ মনে মনে তার ডাইরেক্টরকে গালি দিতে লাগলো, কারণ এমএলএ থেকে তো এই লোকটাই বেশি বাজে। এরপর তার যাওয়ার পর গণেশ তার ল্যাপটপে সেই ছেলেটারই খবর পড়ে, যাকে পুলিশ ড্রাগসের জন্য ধরেছিল, যে এখন তাকে নিরপরাধ বলে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এটা দেখার পর গণেশ অনেক খুশি হয়, কারণ সে মনে করেছিল সে একজন বেকাসুর ছেলেকে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে সেই মেলটি পার্বতীকে পাঠানোর পর। এরপর বাড়ি ফেরার পর গণেশের কাছে আয়ন নামক একজন ছেলে আসে এবং তার সাথে হাসি মজা করতে লাগে। আসলে গণেশ যেখানে থাকতো তার সাথে সেখানে কেউ ভালোভাবে কথা বলতো না, একমাত্র আয়ানই আছে যে তার কন্ডিশন থেকে বুঝতে পারে এবং তার সাথে মেশে। এক কথায় বলা যেতে পারে যে সে তার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর গণেশ তার বন্ধুদের সাথে বসে ঘরে মদ্যপান করছিল। তারপর সে তার বন্ধুদেরকে বলতে লাগে সে একটি গল্প লিখেছে, যার নাম আমি জয় গণেশ রেখেছি। এটা বলার পর গণেশ তার ঘরে গিয়ে সেই কাহিনীর ওপর ডিজাইন করতে লাগে। তারপর সে ঘরের বাইরে থেকে জোরে জোরে শব্দ আসতে লাগে, যেটা শোনার পর সে বাইরে চলে আসে এবং সেখানে এসে দেখে তার বন্ধুরা বেশি মদ্যপান করার ফলে নাচ করছিল। যেটা দেখার পর তার এটা মনে হলো তার বন্ধুরা যেভাবে নাচ করছে, যদি তার অবস্থা এমন না হতো তাহলে সেও তার বন্ধুদের সাথে নাচ করতে পারতো। এটা দেখার পর সে কান্না করতে লাগলো এবং মনে করলো বাইরের লোকেরাও হয়তো তার মজা নেয়। এরপর সকাল হওয়ার পর গণেশের কাছে এক নিধি পাবলিশার কোম্পানির থেকে ফোন আসে, যারা কিনা তার পাঠানো কাহিনীটিকে অনেক ভালো বলে এবং তাদের কাছে তার দেখা করার জন্যও ডাকে। তারপর গণেশ তাদের বলা ঠিকানাটাতে পৌঁছে যায়। এইবার ভিতরে যাওয়ার আগে তার হুইল চেয়ারটা উল্টে যায় এবং সে নিচে পড়ে যায়। এটা দেখার পর নিধি নামের একটি মেয়ে তাকে ওঠাতে আসে এবং সে সেখানে গণেশকে ওঠানোর পর তার এখানে আসার কারণ জানতে লাগলো। গণেশ তখন তাকে জানিয়েছিল তার কাছে নিধি কোম্পানি থেকে একটি কল এসেছিল, যাদের কিনা আমার কাহিনীটি
সত্যি অনেক পছন্দ হয়েছিল এবং তারাই এখানে আমাকে দেখা করার জন্য ডেকেছে। তখন সেখানে নিধির মা আসে এবং এসে নিধিকে জানায় এর কাহিনী আমার খুব ভালো লেগেছে এবং নিধিকে এসে জানায় এর কাহিনী আমার খুব পছন্দ হয়েছে, আর যখন তুমি এটাকে পড়বে তখন তোমারও খুব ভালো লাগবে। এটাতে নিধি তার মায়ের উপর রেগে যেতে লাগলো, কারণ এরকম যার তার স্ক্রিপ্ট পড়ার আমার সময় নেই, আর তুমিও এর মধ্যে যেন না ঢোকো। এই কথাটা শোনার পর গণেশের অনেক খারাপ লাগলো, কিন্তু নিধির মা আগের কাহিনী এখানে ছেড়ে তাকে চলে যাওয়ার কথা বলতে লাগলো এবং সেটা দেওয়ার পর সেখান থেকে সে বাড়ি ফিরে আসে। অন্যদিকে আমরা এটা জানতে পারি আয়ানের বাবা এমএলএ ছিল, যার নাম প্রসাদ ছিল এবং তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিয়ে অন্য একজনের সাথে বিয়ে করে নিয়েছে। তাই এমএলএ আজকে তার ছেলেকে তার সাথে মুভি দেখার জন্য নিতে এসেছিল, যাতে তার স্ত্রী তাকে বলেছিল তুমি সময় মতো তার ছেলেকে বাড়ি ছেড়ে যাবে। এরপর আয়ান আর প্রসাদও সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই আয়ানের নজর গণেশের উপর যায়, যাকে দেখে আয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরে এবং তার নতুন ছাতাটিকে দেখাতে লাগে। তারপর সে তার বাবার সাথে চলে যেতে লাগে। অন্যদিকে নিধির নজর গণেশের লেখা কাহিনীর দিকে যায়, যেটাকে সে পড়া শুরু করে দেয়, যেখানে হিরো আর কেউ না গণেশ নিজেই ছিল, যে কাহিনীটিকে নিজের ওপরেই লিখেছিল। যেখানে গল্পের শুরুতেই গণেশ তার বাবার বাইক নিয়ে কলেজ যাচ্ছিল, কিন্তু কলেজ পৌঁছানোর আগে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাতে তার দুটো পাই ভেঙে যায়। তারপর সে মরার জন্য পুকুরেও ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু সেখানেও তার মৃত্যু হলো না। তাকে চিন্তিত দেখে তার বাবা তাকে বোঝালো তোমার তো শুধু দুটো পাই কাজ করছে না, কিন্তু বাকি বডি তো কাজ করছে, তাই তুমি সেগুলোর ব্যবহার করে এমন একজন হয়ে দেখাও যাতে সমস্ত লোক তোমার উপর গর্ব করে। এইভাবে পুরো কাহিনীটি মোটিভেশনে ভরা ছিল। এরপর সমস্ত কাহিনীটি পড়ার পর নিধি তার মায়ের কাছে যায় এবং তার মায়ের অনেক প্রশংসা করতে লাগে এবং তাকে জানায় কাহিনীটিকে পাবলিশ করতে। তখন তার মা তাকে জানায় তোমার বাবাও এরকম কাহিনী লিখতো, আর আমি যখন গণেশের লেখা কাহিনীটিকে পড়ি তখন আমার তোমার বাবার কথা মনে পড়ে যায়, যেন কাহিনীটি তোমার বাবাই লিখেছে। তখন নিধি তার মাকে জানায় আমাদের এই কাহিনীটি পাবলিশ করা উচিত, তাই তুমি গণেশকে কল করে ডেকে নিও। অন্যদিকে আমাদেরকে লয়ার পার্বতীকে দেখানো হয়, যে কিনা গণেশের ঠিকানা জোগাড় করে তার কাছে পৌঁছে যায় এবং তাকে জানায় কিছুদিন আগে পলিটিশিয়ানের ওপর লাগানো রেপ কেসে লাগা ভুল ভিডিওর কথা জানায় এবং তাকে হ্যাকিং এর দ্বারা সেই ভিডিওটিকে ডিলিট করতে বলে এবং সেটিকে আপলোড কে করেছিল সেটাও খোঁজ করার জন্য বলে, যার ফলে তাকে অনেক পয়সাও দেওয়া হবে। কিন্তু গণেশ তার এই কাজটিকে করার জন্য মানা করে দেয়। পরের দিন গণেশ যেন কোথায় যাচ্ছিল তখন সেখানে তার নিধির সাথে দেখা হয় এবং সে তার কাহিনীর গুণগান করতে লাগলো এবং তাকে বলে আমিও একটি কাহিনী লিখেছি, যদি তুমি চাও তাহলে আপনার কাহিনীর সাথে আমার কাহিনীটিকেও কোল্যাব করে পাবলিশ করতে চাই। যেখানে গণেশ তার সাথে কোল্যাব করার জন্য রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর গণেশ এবং নিধি দুজনে একসাথে বসে সেই কাহিনীর ওপর কাজ করতে লাগে। এরপর যখন কাহিনীটিকে পাবলিশ করতে যায় তার প্রথম দিনই অনেকগুলো কপি, যেটাকে পড়া অনেক বেশি লোকে পছন্দ করছিল। এরপর গণেশ ফ্রি টাইম বের করে খবর দেখতে লাগে। সেখানে সে জানতে পারে শহরে চুরি অনেক বেশি বেড়ে গিয়েছে এবং চোরেরা গ্রুপ করে সবকিছু চুরি করে এবং পুলিশের ওরা তাদেরকে ধরতে পারছিল না। গণেশ তখন চোরেদের ব্যাপারে খোঁজ করতে লাগে যে তাদের পরবর্তী চুরিটি কোথায় হবে, তাদের পরবর্তী চুরি কোথায় হবে সেটা সে জানতে পেরে যায়। এরপর সে থানায় ফোন করে জানায় পরবর্তী চুরি কোথায় হতে চলেছে। এরপর তাদের পরবর্তী টার্গেট ছিল এমএলএ এর বাড়িতে, যেখানে পুলিশ তার কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করলো কিন্তু গণেশ তাদেরকে কিছু না জানিয়ে ফোনটিকে কেটে দেয়। এর পরের দিন গণেশ অফিসে বসে খবর দেখতে লাগে যে পুলিশেরা তারা বলা জায়গা থেকে চোরকে ধরেছে কিনা, কিন্তু পুলিশেরা একটা অন্য জায়গা দিয়ে চোরকে ধরে নিয়েছিল। তারপর গণেশ থানায় আবার ফোন করে জানায় এই সেই চোরটি নয় যার ব্যাপারে আমি তোমাকে জানিয়েছিলাম, কারণ এ তো একজন ছোটখাটো চোর। তখন পুলিশ অফিসার তাকে জানায় আমরা যাত্রার কথায় টাইম ওয়েস্ট করতে পারবো না, আর আপনি তো আমাদেরকে আপনার ব্যাপারে কিছুই জানাননি, তাহলে আমরা তোমার ওপর কিভাবে বিশ্বাস করে নিই। এরপর গণেশ সমস্ত কিছু জানাতে নিধির কাছে যায় কিন্তু এইবার সেও তাকে এর ব্যাপারে হেল্প করতে মানা করে দেয়। এরপর সেখান থেকে সে বাড়ি ফিরতে লাগলো এবং তার মনে মনে অনেক খারাপ লাগছিল, কারণ তার সমস্ত চেষ্টা বেকার হয়ে গিয়েছে। ঠিক তখনই তার কাছে আয়ান আসে, যার সাথে গণেশ তার সাথে কথা বলার জন্য মানা করে দেয়। যাওয়ার সময় আয়ান তাকে জানায় আজকে তার বার্থডে ছিল, তাই সে গণেশকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, কিন্তু গণেশের না চাওয়া সত্ত্বেও তার বার্থডে পার্টিতে তাকে আসতে হয়, যেখানে প্রসাদ তার ইনসাল্ট করতে লাগে এবং তার দিকে তাকিয়ে বলে কিছু লোক তো এমনও আছে যারা বিনা ইনভাইটে পার্টিতে চলে আসে। এত ইনসাল্ট হওয়া দেখে গণেশ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই তার কাছে
আয়ান চলে আসে। আয়ান সেখানে সুপারম্যানের পোশাক পরেছিল এবং সে গণেশের কাছে তার বার্থডে গিফট চায় এবং তার পকেট চেক করতে লাগে, যার মধ্যে থেকে সে একটি বাবল গাম পায় এবং আয়ান সেটিকে তার বার্থডে গিফট ভেবে তার কাছে রেখে দেয়। এখানে একসাথে তারা হাসি মজাও করতে থাকে। তখনই গণেশের কাছে নিধির ফোন আসে এবং তাকে জানায় আমাদের লেখা কাহিনীটিকে একজন ডিলার কিনতে চাইছে, সেই জন্য কালকে আমাদের সেখানে যেতে হবে। প্রথমে তো গণেশ তাকে সেখানে যাওয়ার জন্য মানা করে দেয়, কিন্তু নিধির ফোর্স করার জন্য গণেশ সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখনই একটি গাড়ি ব্যাক করার সময় গণেশের হুইল চেয়ারে ধাক্কা মেরে দেয়। তখনই গণেশের চোখ সেই গাড়ির মধ্যে থাকা একটি লাল কাপড়ের উপর যায়, যেমনটা আয়ান পরেছিল। তখন আমরা জানতে পারি কিডন্যাপার আয়ানকে কিডন্যাপ করে গাড়ি করে নিয়ে যাচ্ছে। তখন গণেশ তার পিছন করতে লাগলো এবং চিল্লে চিল্লে সাহায্যের জন্য বলতে লাগলো, কিন্তু ততক্ষণে কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে, যারা কিনা এসে গণেশের কাছে আয়ানের কিডন্যাপের কথা জিজ্ঞাসা করতে লাগে, যেখানে গণেশ তাদেরকে কিডন্যাপের ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়, যে গাড়ি কোন রঙের ছিল এবং সে মুখে মাস্ক পরেছিল এবং তার গাড়ির নাম্বার কি ছিল। গাড়ির নাম্বারের সাহায্যে পুলিশ তাড়াতাড়ি করে সেই গাড়ির কাছে পৌঁছে যায়, যেটাকে কিডন্যাপার শহরের থেকে অনেক দূরে একটি গ্রামে রেখেছিল, কিন্তু তাতে না আয়ান ছিল না কিডন্যাপার। এরপর থানায় সমস্ত লোক শুধু আয়ানকে খুঁজতে লাগে। তারপর তাদের সিনিয়র গণেশকে ডেকে সেই কিডন্যাপারের ফেস মনে করতে বলে, যাতে কিনা তারা কিডন্যাপারের ফেস স্কেচ করতে পারে। তখন গণেশ তাদেরকে জানায় আমি নিজেই একজন গ্রাফিক ডিজাইনার, আপনারা শুধু আমাকে একটু সময় দাও, আমি নিজেই সেই কিডন্যাপারের মুখ এঁকে দিতে পারবো। এরপরে গণেশ সেই কিডন্যাপারের মুখ আঁকতে লাগে। অন্যদিকে পুলিশেরাও পুরো শহরের ক্যামেরা চেক করতে লাগে, কিন্তু তার মধ্যে তারা কিছুই পায় না। তারপর গণেশ তার স্কেচ কমপ্লিট করার পর সিসিটিভি চেক করতে লাগে, যেটা দেখতে দেখতে অনেক ঘন্টা পার হয়ে যায়, কিন্তু ফাইনালি গণেশ সেই কিডন্যাপারকে দেখতে পেয়ে যায়। তারপর পুলিশের টিমরা তাকে পুরো জায়গায় খুঁজতে লাগে এবং শেষে তারাও সেটি খুঁজে পেয়ে যায়। কিন্তু কিডন্যাপারেরা এখানেও পুলিশের মাইন্ডের সাথে খেলেছে, যারা কিনা তাদের গাড়িটিকে দূরে দূরে রেখে এসে তাদের মাইন্ড ঘুরিয়ে দিচ্ছিল। এবার গণেশ পুলিশদের কাছ থেকে পারমিশন নিয়ে একটা ল্যাপটপে সেই কিডন্যাপারের মুখটিকে উইদাউট মাস্কে বানানো শুরু করে দেয়। এরপর প্রায় 10 ঘন্টা চেষ্টা করার পর সেই কিডন্যাপারের মুখটিকে বানিয়ে নেয়। এবার অন্যদিকে এফএম রেডিওর কাছে সেই কিডন্যাপারের কল আসে এবং তাদের দ্বারা সে পুলিশের সাথে কথা বলে, যে তার নাম মোহনলাল সারমারাজ জানায় এবং তাদেরকে জানায় আমি এমএলএ ছেলেকে কিডন্যাপ করেছি, কারণ সেই এমএলএ এর জন্যই আজ আমার ফ্যামিলি আমার কাছে নেই। এবার তোমাদের কাছে শুধু 12 ঘন্টাই রয়েছে। এরপর সেই বাচ্চাটি শ্বাস না নেওয়ার কারণে মৃত্যু হয়ে যেতে পারে এবং এটা বলার পর সে ফোনটিকে কেটে দেয়। এখন একজন পুলিশ অফিসার মোহনের ব্যাপার তদন্ত করতে লাগে এবং অবাক করা বিষয় হচ্ছে যে গণেশও সেই মুখটিকে বানিয়েছিল। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা মোহন সালভারাজের ব্যাপারে জানতে পারি যে সে প্রথমে একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল এবং সেখান থেকে বেরানোর পর সে বিয়ে করে নেয়, যার আম্মু নামের একটি মেয়ে হয়েছিল এবং বড় হওয়ার পর আম্মুর ইউটিউবে ব্লগিং করার অনেক শখ ছিল এবং মোহনও তার সাথে ভিডিওতে আসতো। মোহনের ঘরের পিছনে একটি নোংরা জায়গা ছিল, যেখান থেকে অনেক বাজে গন্ধ আসতো, যার কারণে আম্মু এবং তার মায়ের শরীর খারাপ হতে লাগলো। তাদের এরকম অবস্থা দেখার পর এমএলএর কাছে সে এই নোংরা জায়গাটিকে পরিষ্কার করার জন্য আবেদন করে, কিন্তু এমএলএ তাদের জন্য কোনো অ্যাকশন দেখালো না। কিছুদিন পর আম্মুর মায়ের মৃত্যু হয়ে যায়। তার কিছুদিন পর আম্মু কিছু কারণে মৃত্যু হয়ে যায়। যখন পুলিশ অফিসাররা আম্মুর ইউটিউব চ্যানেলে দেখে, সেখানে তারা এটা দেখতে পারে যে তার প্রবলেমের ব্যাপারে সে এখানে আগে থেকে জানিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তাদের এই কারণে কেউ অ্যাকশন নেয়নি, যার কারণে মোহন তার ফ্যামিলির বদলা নেওয়ার জন্য এমএলএ ছেলেকে কিডন্যাপিং করার জন্য প্ল্যান করেছিল এবং সেই কাজে সে সফল হয়ে যায়। এরপর মোহন তার ইউটিউব চ্যানেলে লাইভে আসে এবং তার বিহেভিয়ার দেখে পুলিশরা বুঝতে পারে মোহন এখন পুরোপুরি ভাবে পাগল হয়ে গিয়েছে, যার কিনা যেভাবেই হোক বদলা নিতেই হবে। তারপর মোহন একটি ইনজেকশন বের করে। তারপর পুলিশের এটা মনে হয় এই ইনজেকশন সে আয়ানকে লাগাবে। এটা দেখার পর পুলিশেরা জলদি করে তার বাড়িতে পৌঁছে যায় এবং তারা যখন সেখানে পৌঁছায়, সেখানে তারা দেখতে পায় এখানে তো মোহনের লাশ পড়ে রয়েছে এবং সেই ইনজেকশনটি সে নিজের জন্যই বানিয়েছিল, যাতে পুলিশেরা আসার আগেই সে মরে যায়। মোহনের লাশ দেখার পরেও পুলিশেরা বুঝতে পারে না তারা আয়ানকে কোথায় লুকিয়ে রেখেছিল। অন্যদিকে গণেশ মোহনের ব্যাপারে খুঁজতে লাগে, যে কিনা কিছুদিন আগে খুব বিষাক্ত গ্যাস কিনেছিল। তার সাথে সে ব্যাংকের ব্যালেন্সও খোঁজ করে বের করে এবং সে মরার আগে একটি পুরনো থিয়েটারও কিনেছিল। তারপরে গণেশ সমস্ত কিছু সিনিয়র পুলিশ অফিসারকে জানায় যে মোহন কিছুদিন আগে একটি পুরনো থিয়েটার কিনেছিল, হয়তো হতে পারে সে আয়ানকে সেখানেই লুকিয়ে রেখেছে। যার জবাবে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে সে এইসব ব্যাপারে কি করে জানলো। তখন গণেশ তাকে জানায় সে মোহনের সমস্ত কিছু হ্যাক করে নিয়েছে। তখনই আমাদের সেখানে আয়ানকে দেখানো হয়। সে জ্ঞান ফেরার পর তাকে একটা বন্ধ ঘরে পায় এবং সেখানে সে অনেক বেশি কান্না করতে লাগে, কিন্তু তখনই আয়ানের সেই ঘর থেকে পুলিশ অফিসারদের কাছে ভিডিও কল যায়, যেটা দেখার পর তারাও অবাক
হয়ে যায়, কারণ মোহন এসব করেছিল কারণ যাতে এমএলএ তার ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখে। এদিকে আয়ান কাঁদতে কাঁদতে তার বাবাকে জানায়, বাবা আমাকে বাঁচিয়ে নাও। অন্যদিকে পুলিশ এবং তার টিমের সাথে সেই থিয়েটারে পৌঁছে যায় এবং সমস্ত জায়গা দেখতে লাগলো, কিন্তু সেখানে তো তারা কিছুই পেল না। তখন গণেশ সেই সিনিয়র অফিসারের কাছে তার ল্যাপটপ চাইলো। তারপর সে সেই ভিডিও কলটি কোথা থেকে এসেছে তার ঠিকানা লোকেশন করতে লাগলো। তখন সে মোহনের ল্যাপটপে জানতে পারে তারা তামস্কর নামের একজন ব্যক্তির ঘরে ফুড ডেলিভারি করেছিল এবং সে আরো জানতে পারে সে কিছুদিন আগে একজনকে পয়সা ট্রান্সফার করেছিল। তারপর সে সিনিয়র অফিসারকে তামস্করের ঘরটিকে সার্চ করতে বলে। তারপর পুলিশ অফিসাররা তামস্করের ঘর চেক করতে যায়, কিন্তু সেখানেও তারা আয়ানকে পেল না। আয়ানের এরকম অবস্থা দেখে এমএলএ গণেশের উপর রেগে যেতে লাগলো যে তুমি কিরকম ধরনের হ্যাকার যে তুমি আমার ছেলের ব্যাপারে খুঁজে বের করতে পারছো না। তখন গণেশ সেখান থেকে দুঃখী হয়ে বাড়ি ফিরে যায় এবং সমস্ত কিছুকে রেকর্ড করতে লাগে। তখন তার মাথায় ফুড ডেলিভারি কোথা থেকে হয়েছিল সেই জায়গাটা খোঁজার আইডিয়া মাথায় আসে এবং সে তার কাজে আবার লেগে যায়। তারপর সে সেখানে জানতে পারে ফুড ডেলিভারি যেখান থেকে হয়েছিল সেখানে মোহন একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল। তারপর সে ট্যাক্সি করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় এবং সেই রেস্টুরেন্টে সেই মোহনের সাথে বসা ব্যক্তিটির ব্যাপারে খোঁজ করে। তারা তখন তাকে জানায় এ রাজশেখর, যে রেস্টুরেন্টে অনেক বেশি বার এসেছিল। তারপর সে রাজশেখরের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। সে তখন তাকে জানায় রাজশেখর এখন ইন্ডিয়াতে নেই, কিছু কাজের জন্য সে বাইরে গিয়েছে। যেহেতু রাজশেখর একজন ইঞ্জিনিয়ার ছিল তাই গণেশ তার কাজের ব্যাপারে তার অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করতে লাগে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় রাজশেখর কিছুদিন আগেই কন্নুরের হোটেলে কাজ করেছে। তারপর গণেশ সেই ট্যাক্সিতে বসে কন্নুরে যেতে লাগলো এবং সেই হোটেলে পৌঁছে যায়। এখানে পৌঁছে সে জানতে পারে রাজশেখর এমন একটি রুম বানিয়েছে যেটা শুধুমাত্র তার ফেসের দ্বারাই খুলবে এবং সেটিকে কেউ ভাঙতেও পারবে না। অন্যদিকে আয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে আমাদের মনে হচ্ছিল সে যখন তখন মারা যেতে পারে। তারপর গণেশ হ্যাকিং এর দ্বারা তার ফেসটিকে রাজশেখরের ফেস বানায় এবং অনেক শক্তি জাগিয়ে দাঁড়ানোর চেষ্টা করে এবং তার মুখটিকে সেই মেশিনে লাগায়, যার দ্বারা সেই রুমটার লক খুলে যায় এবং সে আয়ানকে বাঁচিয়ে নেয়। এখানে আয়ানকে সুস্থভাবে দেখে গণেশ কান্না করতে লাগলো। এরপর পুলিশ অফিসাররা মিডিয়াতে জানায় আমরা আয়ানকে বাঁচিয়ে নিয়েছি এবং তাকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়েছে। খবরে এমনকি গণেশের ব্যাপারে চর্চা হওয়া শুরু হয়ে যায় যে একজন অপরিচিত মানুষ কিভাবে একজন বাচ্চার জীবন বাঁচিয়েছে, যার পর গণেশ এবং নিধির লেখা বইটিকে ইনভেস্টর পেয়ে যায় এবং তারা অনেক বড় লোক হয়ে যায়। এইভাবে মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এক নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।